এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ঘর জুড়ে নিস্তব্ধতা বিরাজমান। ব্যাডের পাশে থমথমে মুখে দাঁড়িয়ে আছে আরশান। বিছানায় নিস্তেজ ভঙ্গিতে শুয়ে আছে প্রিমা। কোনো প্রকার নড়চড় নেই, কেবল চোখ জোড়া হাত খোলা রয়েছে। তার পাশে বসে গম্ভীর মুখে প্রেশার মাপছে ইফতিরাজ। কাজটা শেষ হতেই আরশানের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, ব্লাড প্রেশার বেড়েছে। প্রেগন্যান্সির ক্ষেত্রে এটা বেশ ঝুঁকিপূর্ণ। কথাটা শুনে প্রেমা চোখ বুজে ফেলল। লম্বা শ্বাস টেনে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। আরশান মলিন কণ্ঠে শুধালো, কোনো মেডিসিন দেওয়া লাগবে? ইস্তিরাজ দুজনের মুখবয়ব অবলোকন করে অতঃপর জবাব দিল, না, কিন্তু পেশেন্টের সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আরশিয়ান সন্দিহান চোখে চাইলে ইস্তিরাজ চোখের ইশারায় তাকে আশ্বস্ত করলো। আরশিয়ান বেরিয়ে যাওয়ার সময় বলল, আমি ড্রয়িং রুমে আছি, কিছু লাগলে আওয়াজ দিস। ইস্তিরাজ মাথা নাড়িয়ে সায় জানালো। আরশিয়ান বেরিয়ে যেতেই ইস্তিরাজ ভীষণ আদরে কণ্ঠে প্রিমাকে বলল, রূপাঞ্জল, আমরা কি বারান্দায় বসে কিছুক্ষণ কথা বলতে পারি? খোলা হওয়া হয়তো ভাল লাগবে আপনার। প্রিমা চোখ মেলে চাইল। কথা বলার বিন্দু মাত্র ইচ্ছে নেই তার, কিন্তু এই মুহূর্তে মাইন্ড ডাইভার্ট করাটা ভীষণ জরুরি। তাই সে ধীর কণ্ঠে বলল, ঠিক আছে, কিন্তু আপনি ডাক্তার পরিহার করলে সুবিধা হয়। বয়সে আপনি আমার অনেকটা বড়, সম্পর্কের দিক দিয়ে বলতে গেলে আপনি আমার বড় ভাইয়ের মতো। এই জঘন্য আপনি ডাক্তার বড্ড বেমানানা লাগছে। ইশতিরাজ অনুসন্ধানী চোখে চেয়ে তার মাইন্ড রিড করার চেষ্টা করলো। প্রত্যুত্তরে মুচকি হেসে বলল, এটা সময় সাপেক্ষ ব্যাপার। রূপাঞ্জল, আমি হেল্প করব উঠে বসতে। প্রিমা একটু বিভ্রান্ত হয়ে তাকালো। হতপর কি ভেবে যেন একটা হাত বাড়িয়ে দিল। ইশতিরাজ যত্নের সাথে তার হাতটা ধরে তাকে ব্যালকনির সোফায় নিয়ে গিয়ে বসালো। আবহাওয়ার পরিবর্তন ঘটেছে। একটু আগেও কাঠ ফাটা রোদ্দুর ছিল, কিন্তু এখন আকাশে মেঘের রাজত্ব চলছে। বেশ ঠান্ডা বাতাস বইছে। ইশতিরাজ প্রেমাকে বসিয়ে তার সামনে একটা চেয়ার টেনে বসে বলল, ঘণ্টাখানেকের জন্য মনে করুন আমি আপনার সাইকিয়াট্রিস্ট, অ্যান্ড আমার নট গণনা জাস্ট ইউ ফর এনিথিং। এই যে মস্তিষ্কের ভিতর যেই না বলা কথাগুলো ঘুরপাক খেয়ে আপনাকে বিরক্ত করছে কিংবা হার্ট করছে, সেগুলো নির্দ্বিধায় বলে ফেলুন। আপনার যাবতীয় প্রশ্নের উত্তর আজ আমি আপনাকে দিব। আপনি কি আলোচনার পূর্বে যেতে চান? প্রিমার স্তব্ধ হয়ে নিষ্পলকভাবে সে থেকে কিছু একটা ভাবল। বিগত কয়েকটা মাস যাবৎ নানাবিধ প্রশ্নের সাথে যুদ্ধ করতে করতে বড্ড বেশি অতিষ্ঠ হয়ে পড়েছে বেচারি। বাধ্য হয়ে ইশতিরাজের কথা শুনে সম্মতি জানিয়ে বলল, ইশতিরাজ প্রিমার পানে দৃষ্টি নিক্ষেপ করে শান্ত কণ্ঠে শুধালো, আজকে কি এমন ঘটলো যে আপনি এতটা অসুস্থ হয়ে পড়লেন? কি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব চলছে আপনার মনের মধ্যে? প্রিমা একটা দীর্ঘশ্বাস ফেলে সবটা খুলে বলল। অতঃপর শেষ প্রশ্নের জবাবে আর্দ্র স্বরে বলল, মানুষটার চমৎকার ব্যক্তিত্ব আমাকে এক প্রকার বাধ্য করেছিল অতীতের ভয়াবহ তিক্ততা ভুলে ভ্রান্ত ভালোবাসায় বিশ্বাস করতে। স্টিল আই লাভ হিম ব্যাডলি, কিন্তু ওনার বলা কথাগুলো আমি কিছুতেই ভুলতে পারছি না। ওনার অনুতপ্ততা দেখে এক পর্যায়ে নিজের ভেতরকার সমস্ত দ্বিধা বাদ দিয়ে সম্পর্কটা মন থেকেই মেনে নিতে চেয়েছিলাম, কিন্তু আজ ওনার আচরণ আমাকে রীতিমতো হতাশ করে দিয়েছে। সামান্য থেমে প্রিমা আবার বলল, যে সম্পর্কে ভালোবাসা নেই সেটা কেবল গিল্ট, দায়বদ্ধতা, কিন্তু কিংবা সন্তানের দোহাই দিয়ে টেনে নিয়ে যাওয়ার মতো সহিংসতা আমার নেই। ভালোবাসাবিহীন সংসারের মেয়েকে যত্নে চেয়ে একাকিত্ব বেছে নেওয়াটা বোধহয় উত্তম, কিন্তু এই আসামি নামক স্বামীর সাথে দূরত্ব বাড়লেই বুকে অসহ্য যন্ত্রণা হয়। ইশতিরাজ খুব সতর্কতার সাথে প্রিমার বলতে থাকা প্রত্যেকটা বাক্য মার্ক করে রাখছিল। সে কথা বলা শেষ করতেই ইশতিরাজ ধীর কণ্ঠে শুধালো, অতীতের পুরো বিষয়টা মন মস্তিষ্ক থেকে সরিয়ে অতঃপর সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, নাকি শানের অনুতপ্ততা দেখে আকস্মিক এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন? প্রিমার কপালে ভাঁজ পড়ল। কিছুক্ষণ ভেবে বলল, বিগত 2 মাস যাবৎ আমি ওনাকে অবজার্ভ করেছিলাম। আমার বারংবার মনে হয়েছে যে উনি এক্সট্রিম লেভেলের অনুতপ্ত। প্রায়শই দেখতাম রাতের বেলা আমার হাত জড়িয়ে ধরে কান্না করতেন, অস্ফুট স্বরে সরি বলতেন। কতদিন তো আমার পা ধরে সরি বলেছেন, তবে এইসব কিছু আমি ঘুমিয়ে পড়লে করতেন।
কেন জানি মনে হতো যে উনি কোনোভাবেই নিজের অনুভূতি প্রকাশ্যে আনতে চাইছেন না। অতীত আমি একদমই ভুলতে পারিনি, কিন্তু ওনার অবস্থা দেখলে ভেতরটা কেঁপে উঠত। একবার মনে হয় এসব শুধু সন্তানের জন্য করছেন, আবার মনে হয় সব কিছু কেবল গিল্ট থেকে করছেন। পরক্ষণই মনে হতো হয়তো এতদিনে একটু হলেও ভালোবাসা জন্মেছে, এজন্যই আজ ওনাকে জিজ্ঞেস করেছিলাম। কিন্তু উনি ইশতিয়াক পুরো বিষয়টা এক ঝটকায় বুঝে গেল। বুক ভরে শ্বাস টেনে স্মিত হেসে প্রেমাকে বলল, শানের প্রসঙ্গে পরে আসছি। প্রথমত আপনার বিষয়ে কিছু কথা বলা যাক। শানের অনুতপ্ততা আপনাকে যেমন সংসারে মনোনিবেশ করতে বাধ্য করেছে, পর্যবেক্ষণে পরক্ষণে ঠিকই তেমনই অতীত আপনাকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করেছে। আপনি রীতিমতো এই দুইটা বিষয়ের মাঝে অসহায়ভাবে ফেঁসে আছেন। সারা জীবন আত্মসম্মান বজায় রেখে কঠোর সিদ্ধান্ত নেয়ার আপনাকে শানের প্রতি শক্ত হতে পারছেন না বলে মাঝে মধ্যে নিজের প্রতি রাগ হয় আপনার। সব মিলিয়ে এক প্রকার অতৃষ্ট হয়ে আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন যদি শান ভালোবাসার প্রতিশ্রুতি দেয় তাহলে সম্পর্কটাকে আর একটা সুযোগ দিবেন। যদি শান নাকচ করে তবে তার সন্তানদের দায়িত্ব তাকে বুঝিয়ে দিয়ে একাকিত্বকে নিজের জীবনসঙ্গী হিসাবে বেছে নেবেন। আমি যদি খুব ভুল না হই তাইলে বাচ্চাদের প্রতিও আপনি ভীষণ বিরক্ত। সহজ ভাষায় বললে আপনি তাদের একদমই চান না। প্রিমা রীতিমতো কেঁপে উঠল। ভয় মিশ্রিত চোখে তাকালো ইশতিয়াকের দিকে। তার বলার শেষোক্ত কথাটা একদম সত্য, কিন্তু শুনতে বড় বিদঘুটে লাগলো। প্রিমা ইতিউতি চেয়ে কাঁপা স্বরে বলল, বিশ্বাস করুন, আমি ওদের ভালোবাসতে চাই, কিন্তু যখনই মনে পড়ে সেদিনকার অপমানের কথা আমি রীতিমতো অন্যরকম ঘুরে চলে যাই। আমার পাগল পাগল লাগে। আমি আজীবন সবার কাছে একটু ভালোবাসাই চেয়েছিলাম, কিন্তু কেন জানি সবাই কেবল আমায় করুণা করে কিংবা দয়া দেখায়। আম্মুর কাছেও একটুখানি ভালোবাসার আবদার করেছিলাম, কিন্তু উনি আমার শত প্রচেষ্টা ব্যর্থ প্রমাণ করে ফাঁকি দিয়ে পালালেন। আমি টের পেয়েছিলাম নিজের সর্বোচ্চটা দিয়ে কাউকে আগলে রাখার চেষ্টা ব্যর্থ হলে কতটা ভয়ানক যন্ত্রণা হয়। এই জন্যই পরবর্তী থেকে নিজেকে কঠোর নিয়মে আবদ্ধ করে নিয়েছি। আমার যেটা লাগবে সেটা যদি সামনের জন না এনশিওর করতে পারে তবে আমি এফোর্ট দিই না। উনি যদি আমাকে ভালোবাসতে নাই পারে তাহলে এই ভিত্তিহীন সংসারে আমার অস্তিত্বের পরিচয় কি হবে জানেন? সবাই জানবে আমি ওনার সন্তানের জননী, অথচ কেউ জানবে না এই সন্তানেরা আমাদের ভালোবাসা নয়, বরং ওনার ভুলবশত। আমি এই ব্যাপারটা মানতেই পারি না, আবার ভুলতেও পারি না। আমার জাস্ট অসহ্য লাগে। আমি কিভাবে ওদের ভালোবাসবো বলুন? আমিও কি আমাকে ভুল বুঝবেন? প্রেমার চোখে ভয় মিশ্রিত আকুতি মিশে আছে। সবটা শুনে ইশতিয়াক তার চোখের দিকে তাকিয়ে স্মিত হেসে নরম গলায় বলল, রূপাঞ্জল, মনে করুন আপনার সামনে আপনার বড় ভাই বসে আছে। তার একমাত্র কনসার্ন আপনার সুস্থতা এবং হ্যাপি লাইফ। আপনি সমস্ত চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে মনে যত অযাচিত দুশ্চিন্তা আছে সমস্তটা আমায় বলুন এবং বিশ্বাস রাখুন। আপনার বলা একটা কথাও এই ঘরের বাইরে কখনো যাবে না। ওয়েল, লেটস জাস্ট ইনটু আ কনভারসেশন। প্রেমার অশ্রুসিক্ত চোখজোড়ার অপলক চাহনিতে থমকে গেল ইশতিয়াক। মেয়েটা একরাশ কৃতজ্ঞতা নিয়ে তাকিয়ে আছে। এই বাচ্চা মেয়েটা কি ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের ভেতর দিয়ে যাচ্ছে সেটা ভাবতেই মুখ কেঁপে উঠল ইশতিয়াকের। নিজের কথা কাউকে বোঝাতে না পারার মতো অসহায় অনুভূতি দ্বিতীয়টা নেই। নিজেকে সামলে ইশতিয়াক পুনরায় বলল, আপনার ভুলটা কোথায় জানেন রূপাঞ্জল? আপনি জোরপূর্বক অতীত ভোলার চেষ্টা চালাচ্ছেন। এই জন্য বিষয়গুলো আপনার মস্তিষ্কে খুব বাজেভাবে গেঁথে গেছে। আপনি দিনরাত ওভার থিঙ্ক করেই অযাচিত ভাবনাগুলোকে সত্য ভেবে বসেছেন, যেটার সাথে বাস্তবতার সম্পৃক্ততা নেই। প্রেমা প্রশ্নবোধক দৃষ্টি নিক্ষেপ করে শুধালো, সবাই বলে সবটা মেনে নিয়ে অতীত ভুলে যাওয়ার চেষ্টা করা উচিত, অথচ আপনি বলছেন উল্টোটা। আসলে কি করা উচিত? ইশতিয়াক দীর্ঘশ্বাস ফেলে সহজ গলায় বলল, ইন্ট্রোভার্ট মানুষেরা ডিপ্রেশনে ডুবে বেশি কেন জানেন? কারণ সাংঘাতিকভাবে কষ্ট পেলেও তারা রিয়্যাক্ট করে না, বরং নীরব হয়ে যায়। অনুভূতি চেপে রাখার বিষয় নয়, এই সহজ কথাটা মানুষ বোঝে না। আপনি যত বেশি অনুভূতি
দমিয়ে রাখবেন তত বেশি আপনার দম বন্ধ লাগবে। এক পর্যায়ে আপনি ওভার থিঙ্কস করবেন, শেষ পর্যায়ে আপনি ডিপ্রেশন হবেন। এরপর সব শেষ। মানুষ সব জানতা পশমের নয়, সুতরাং কেউ আপনাকে হার্ট করলে পরিস্থিতি বুঝে রিয়াক্ট করুন। সামনের জনকে বোঝার আপনার ব্যাপারটা ভালো লাগেনি। যখন আপনি নিজের ফ্রাস্ট্রেশন বের করে ফেলবেন তখন মন খারাপ থাকলেও মানসিক অশান্তিটা আর থাকবে না। ফেসবুক কিংবা ইনস্টাগ্রামের রিলসে কুল ভাইয়ের বহিঃপ্রকাশ করতে গিয়ে নিজের অনুভূতি, আক্ষেপ, অভিমান মনের মধ্যে দমিয়ে রেখে নীরব হয়ে যেতে অ্যাপ্রিসিয়েট করে, অথচ এটাই একসময় মরণঘাতী রোগের কারণ হয়ে দাঁড়ায়। প্রিমা খুব ভালো মতো রিলেট করতে পারলো বিষয়টা। সেদিন যখন আরশিয়ান তাকে কথাগুলো বলে তখন মন চাইছিল চিল্লিয়ে প্রতিবাদ করতে, তার বুকে আছড়ে পড়ে অঝোর ধারায় কেঁদে নিজের কষ্টটা হালকা করার অভিপ্রায় জেগেছিল মনে, কিন্তু নিজের কষ্ট প্রকাশ করতে না পারার জড়তা তাকে আটকে দিয়েছিল। প্রিমা অবিশ্বাস্য কণ্ঠে বলল, সত্যি? ইশতিয়াক তাকে আশ্বস্ত করে বলল, ইয়েস রূপাঞ্জল, আপনার বিষয়ে আর কোনো কথা বলতে চাই না কি আমি। আমরা এবার আরশিয়ান এবং আপনাদের সম্পর্কের বিষয়টার দিকে আগাবো। প্রিমা ফ্লোরে দৃষ্টি নিবদ্ধ করে অসহায় কণ্ঠে শুধালো, এই অসহ্য অনুভূতি থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়? আমি ওভার থিঙ্ক করতে চাই না। এই দুঃখের সাগরে ভেসে মৃত্যু সম যন্ত্রণা উপভোগ করতে চাই না। শান্তির খোঁজ কোথায় পাবো? কি করলে এই পরিস্থিতি থেকে বেরোতে পারবো? প্রেমার ছটফটানি উপলব্ধি করতে পেরে ইশতিয়াকের বুক ভার হয়। জিভ দ্বারা ঠোঁট ভিজে শান্ত কণ্ঠে শুধায়, আপনার কি করতে মন চায় রূপাঞ্জল? সব যুক্তিতর্ক, ঠিক ভুল এবং ন্যায় অন্যায়ের দ্বিধা ভুলে আপনার মন এবং মস্তিষ্কের ইশারা কি যায়? প্রেমা শূন্য দৃষ্টি নিক্ষেপ করে শান্ত গলায় বলল, ওনাকে প্রশ্নবিদ্ধ করতে মন চাই। ওনার সন্তানের জননী হওয়া সত্ত্বেও আমি কেন ওনার ভালোবাসা হতে পারলাম না সে উত্তরটা চাই। আমি জীবিত থাকা সত্ত্বেও নিজেকে অন্য নারীর স্বামী দাবি করার অপরাধে ওনাকে আজীবন কেবল আমাতে আসক্ত থাকার মতো ভয়াবহ শাস্তি দিতে মন চাই। আমার প্রাপ্য অধিকারকে উদ্দেশ্য আদায়ের নাম দেওয়ার জন্য আমার সান্নিধ্য পাওয়ার অভিপ্রায়ে নিদারুণ যন্ত্রণায় তাকে তরপাতে দেখতে চাই। সত্যি বলতে আমার চাহিদার অভাব নেই, সেই সাথে এসব পূরণ হওয়ারও কোনো সম্ভাবনা নেই। ইশতিয়াক অভিভূত হয়ে শুনল তার কথাগুলো। লাস্টের কথা শুনে ভ্রু কুঁচকে শুধালো, সম্ভাবনা নেই কেন? প্রেমা তাচ্ছিল্য হেসে বলল, সম্ভাবনা নেই কারণ মানুষটা রিক্ত। প্রথম প্রেম, প্রথম অনুভূতি, প্রথম স্ত্রীর তরে নিজের সর্বস্ব দুটিয়ে আমার জন্য কেবল দায়িত্বশীলতা অবশিষ্ট রেখেছে। ইশতিয়াক শব্দ করে হেসে ফেলল। প্রেমা অবাক চোখে চাইল। ইশতিয়াক তার চাহনি দেখে নিজেকে সামলে বলল, দুঃখিত, আমি হাসতে চাইছি, তবে আপনার কথা শুনে হাসি চাপিয়ে রাখতে কষ্ট হচ্ছিল। আরশিয়ান আমার নিজের ভাই না, তার সাথে আমার রক্তের সম্পর্ক নেই। ইভেন আমাদের সম্পর্কও মাত্র 8 বছরের, তবুও কেন জানি ওর মুখ দেখলে মনের খবর বুঝতে পারি। ওর কথা শুনলেই এক ঝটকার সমস্যা বুঝে যায়। আমার কাছে আরশিয়ান শিল্প একটা খোলা বই, যার প্রত্যেকটা অধ্যায়ের সাথে আমি খুব মনোমতো পরিচিত। দুনিয়ার সবাইকে ফাঁকি দিতে পারলো এই রাজের কাছে বান্দা একদম ধরাশায়ী। আপনার প্রশ্নের উত্তর আমার কাছেই আছে, তবে সেই পূর্বে যাওয়ার আগেই একটা ঘটনা শেয়ার করি। আপনি মেন্টালি স্ট্রং থাকলে বলবো, নয়তো পরবর্তীতে আলোচনা হবে এই বিষয়ে। ইশতিয়াকের সাথে কথা বলার পর প্রেমার মনটা একটু স্থির হয়েছে। বুকের উপর চেপে বসা পাথরটা সরেছে। লম্বা শ্বাস ফেলে নিজেকে সামলে শান্ত কণ্ঠে বলল, জি ভাইয়া বলুন, আমি শুনছি। ইশতিয়াক বুক ভরে শ্বাস টেনে বলতে শুরু করে এক জঘন্য অতীতের বর্ণনা। আরশিয়ান অ্যাভারেজ পর্যায়ের স্টুডেন্ট ছিল। পড়াশোনার প্রতি তার তেমন কোনো আগ্রহ ছিল না, কারণ ছোটবেলা থেকেই তার একমাত্র নেশা ছিল নিজ যোগ্যতায় প্রতিষ্ঠিত হওয়া। আর এই মনোভাবটা আরিয়ান চৌধুরী বুঝেছিলেন বলেই শান যখন অনার্স সেকেন্ড ইয়ারে ওঠে তখন তাকে জোরপূর্বক নিজের কোম্পানিতে ইনক্লুড করেন। তিনি চাননি শান অন্য কোথাও নিজের পরিশ্রম কিংবা মেধা ব্যয় করে তাদের প্রতিষ্ঠিত করুক। যথারীতি আরশিয়ান নিজের যোগ্যতা প্রমাণ করে। ওয়াশিংটনের কুকর্ম ফাঁস করে দেওয়ার মূলত আরশিয়ান প্রিমার চাচার টার্গেটে আছে। সময় নিজের মতো পার হয়। আরশিয়ান যখন অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট তখন তার পরিচয় হয়
নিহারিকার সাথে। তাদের প্রথম দেখা হয় সিলেটে। বেড়াতে গিয়ে ভয়াবহ বন্যার কবলে পড়ে নিহা। ফরাসি বন্যায় তার একজন বান্ধবী নিখোঁজ ছিল। বেচারি আতঙ্কে পুরোপুরি থমকে গিয়েছিল। আর্শিয়ানরা যখন ত্রাণ নিয়ে উপস্থিত হয় তখন নিহা তাদের সবটা খুলে বলে এবং অনুরোধ করে তার বান্ধবীকে খোঁজ এনে দিতে। আর্শিয়ানদের গ্যাংটা ছিল মূলত 7 জনের মধ্যে 4 জন ছেলে এবং 3 জন মেয়ে ছিল। আর্শিয়ান ব্যতীত বাকিরা পার্টনার ছিল, বিধায় তারা একসাথেই এসেছিল। নেহার কথা শুনে সকলে দুঃখ পায়, তবে আর্শিয়ানের মুগ্ধ দৃষ্টি আটকে যায় নিহার কোমল আচরণে। মেয়েটা দেখতেও চমৎকার সুন্দরী ছিল। কিছু একটা ভেবে এসে নিহাকে অপার করে তাদের সাথে আসতে। বাড়ির অন্যরা প্রথমে অনুমতি দিতে না চাইলেও নিহা তার বাসায় জানিয়ে আর্শিয়ানের সাথে বেরিয়ে পড়ে। ঘন্টা 7 ধরে খুঁজেও কোনো হদিশ পেয়ে নিহা ভেঙে পড়ে, কিন্তু এরপর আসলে আরও কিছু করার ছিল না। ত্রাণ দেওয়া শেষ হতেই তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। বাধ্য হয়ে নিহাও তাদের সাথে আসে। নিহার মন ভালো করার জন্য মেয়েরা তার সাথে কথা বলার চেষ্টা করছিল। কথায় কথায় তার ভার্সিটির কথা জিজ্ঞাসা করলে আর্শিয়ান জানতে পারে নিহা তার ভার্সিটির ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আর্শিয়ান এসব শুনেও নির্বাক থাকে। যথারীতি নিহাকে নামিয়ে দিয়ে আর্শিয়ান বাসায় চলে যায়। এরপর আরও সময় পার হয়। ফাইনাল এক্সামের 1 মাস আগে কিছু গুরুত্বপূর্ণ নোটস কালেক্ট করতে আর্শিয়ান ভার্সিটিতে আসে। আচমকা তার এক বন্ধু অসুস্থ হয়ে পড়ায় তাকে মেডিকেল সেন্টারে নিয়ে আর্শিয়ান খেয়াল করে পার্শ্ববর্তী বেডে নিহা অচেতন হয়ে পড়ে আছে এবং তার পাশে 2 জন বান্ধবী দাঁড়িয়ে আছে। নিহার শুকনো মুখ আর হাড়ের অবস্থা দেখে আর্শিয়ান ভীষণ অবাক হয়। কৌতূহল দমাতে না পেরে পাশে দাঁড়ানো মেয়েগুলোকে জিজ্ঞেস করে নেহার কথা। তারা জানায় পারের অনিয়মের ফলে মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে। শান মাথা ঘামায়নি, সে নিজের কাজ সেরে বেরিয়ে পড়ে। পরদিন অফিস যাওয়ার পথে দেখে রাস্তায় ছোটোখাটো একটা ভিড় জমেছে। সে কৌতূহলবশত এগিয়ে গেলে দেখতে পায় একটা বেঞ্চে বসে নিহা বমি করছে। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে কয়েকজন মানুষ। দায়িত্ববোধ এড়াতে না পেরে সামনে এগিয়ে গিয়ে আর্শিয়ান তাকে রেস্কিউ করে এবং গাড়িতে বসিয়ে জানতে চায় তার এই অবস্থা কেন। নিহা শান্ত স্বরে জবাব দেয়, তার বাড়ির মানুষজন ভীষণ স্ট্রিক্ট, প্রয়োজনীয় খরচের বাইরে একটা টাকাও দেয় না, বিদায় তাকে টিউশনি করাতে হয়। একদিন টিউশনি মিস গেলে টাকা কেটে দিবে, বিদায় অসুস্থ শরীরেও তাকে ছুটতে হয়েছিল। আর্শিয়ান তাকে খাওয়া দাওয়ার বিষয়ে প্রশ্ন করলে নিহা মিনমিন স্বরে জানায় মেসের খাবার সে খেতে পারে না। শান অবাক হয়ে তাকে বাইরে খাওয়ার কথা বললে নিহা জানায় খরচের জন্য বাসা থেকে খুবই সীমিত টাকা পাঠানো হয়। আর্শিয়ান নিশ্চুপ হয়ে যায়। অমরনাথন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ানো মেয়ের ভরণ পোষণের জন্য উপযুক্ত টাকা পয়সা না দেওয়ার ব্যাপারটা তাকে ভাবিয়ে তোলে। সে কৌতূহলী হয়ে নিহাকে তার পরিবারের ব্যাপারে জিজ্ঞেস করলে জানতে পারে নিহা ওয়াসিত পরিবারের সদস্য। সে কিঞ্চিত অবাক হয়। নিহা আরও জানায় তার বাবা মারা যাওয়ার পর তার এক প্রকার কাছার মতো বেঁচে আছে। আর্শিয়ানের ভীষণ খারাপ লাগে। সে দোষীকে শাস্তি দিয়েছিল, কিন্তু তার জন্য কিছু নিরপরাধ মানুষকেও ভুগতে হচ্ছে। সহমর্মিতা থেকে নিহাকে একটা জবের অফার দেয়। নিহা বাধ্য মেয়ের মতো কৃতজ্ঞতা জানিয়ে সেটা অ্যাকসেপ্ট করে। নিহার জবটা বড্ড সিম্পল ছিল। সে বাসায় বসে অফিসের স্টাফদের কাজকর্ম মনিটর করত এবং দিন শেষে রিপোর্ট আর্শিয়ানকে জানাতো। এভাবে আস্তে ধীরে সময় পার হতে থাকে। শান এবং নিহার মাঝে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এর মাঝে ফাইনাল পরীক্ষার জন্য ভার্সিটিতে কয়েকদিন ছুটি দিলে নিহা তার বাসায় যায়। নিহার কাজকর্ম দেখে নিহা তাকে প্রশ্ন করলে নিহা সরল গলায় সব কিছু খুলে বলে। সবটা শুনে নাহারের চোখ জোড়া খুশিতে চকচক করে ওঠে। তার বুঝতে বাকি থাকে না আর্শিয়ান নিহার প্রতি দুর্বল। তিনি তৎক্ষণাৎ সবটা আরভিদের বাবাকে জানালো। তারা একটা সে নিহাকে বোঝায় আর্শিয়ান তার বাবার খুনি। নিহার মাঝে প্রতিশোধ পরায়ণ সত্যতা জেগে ওঠে এবং সে তাদের কথাগুলো আর্শিয়ানের থেকে প্রতিশোধ নেওয়ার ফোন দিয়ে আঁটে। খুব অল্প সময়ের মাঝে নিহা নিজের দুঃখ শুনিয়ে তার মনে জায়গা করে নেয়। নিহা মূলত তার মায়ের অনাদরে বড় হয়েছে। নাহারের নিহাকে নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। নিহা তার কাছে কেবল একটা উটকো ঝামেলা ছিল, যার পেছনে টাকা গুনতে সে নারাজ ছিল। নাহারের অবজ্ঞতা নিহাকে
বাধ্য করে টাকার বিনিময়ে নিজের সম্ভ্রান্ত বিলাতে। এসব কিছুই আরশিয়ান জানতই না। উল্টো তাকে বলা হয়েছে নিহা তার বাবার পাওনাদারের কাছে অ্যাবিউজ হয়েছে। এগুলো শুনে আরশিয়ানের রীতিমতো অপরাধবোধে জর্জরিত হয়। সবটা বিবেচনা করে সে নিহাকে নিজের জীবনের সাথে জড়ানোর সিদ্ধান্ত নেয়। শান কেবল নিহার দুঃখের জীবনে সুখের কারণ হতে চেয়েছিল। অন্যদিকে নিহা শানের এই সরলতার সুযোগ নিয়ে অফিসের বিভিন্ন তথ্য বাইরে পাচার করে বিশ্বস্ত এমপ্লয়ীদের নাম খারাপ করত। আরশিয়ানের বিজনেস যখন আপস অ্যান্ড ডাউন চলছে তখন নিহা উপস্থিত হয় নতুন দুঃসংবাদ নিয়ে। মূলত হাজার চেষ্টা করেও আরশিয়ানদের বিজনেস কাঙ্ক্ষিত ঝামেলা বাঁধাতে পারছিল না নিহা। তাই সবাই মিলে প্ল্যান করে নিহা শানকে বিয়ে করবে, অতঃপর কায়দামাফিক সমস্ত সম্পত্তি নিজের নামে করে আরশিয়ানের নামে বিরাট এক অপবাদ দিয়ে সরে আসবে। নিহা কেঁদে কুটে জানায় তার বাসা থেকে বিয়ে ঠিক করা হয়েছে। সে শানের কথা জানালে তাকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। আরশিয়ান হতভম্ব হয়ে যায়। কি করবে বুঝতে না পেরে নিহার কথায় ফাঁদে পা দিয়ে সেদিনই কাজী অফিসে গিয়ে সে বিয়ে সেরে ফেলে। নিহাকে নিয়ে বাসায় গেলে সবাই রীতিমতো হতভম্ব হয়ে যায়। বিয়েটা মোটামুটি সবাই মেনে নিল। আফিয়া চৌধুরী এবং আরিয়ান চৌধুরী মন থেকে মানতে পারেননি। আরশিয়ান নিজ দায়িত্বে তার বাবা মাকে বোঝায়। বাসার সবাইকে কনভিন্স করে নিহাকে রীতিমতো মাথায় তুলে রাখে। এক মুহূর্তের জন্য নিহা নিজের অবাক হয়ে যায়। আরশিয়ান যেদিন পুরোপুরি নিহার কাছে নিজেকে সঁপে দেয় সেই দিন তার বাবার বিষয়ে পুরোটা খুলে নিহা বুঝতে পারে তার মা তাকে কেবলই নিজের জেদ পূরণের জন্য ব্যবহার করেছে। আরশিয়ানের ব্যবহার এবং পরিবার সকলের অমায়িক আচরণে নিহার মনে দাগ কেটে যায়। তার দিন কাটছিল স্বপ্নের মতো, কিন্তু বিয়ের 1 মাসের মাথায় তার প্রাক্তন তাকে বিরক্ত করতে শুরু করে। নিহা হাজার কান্নাকাটি করেও মাপ চায় না, উল্টো তার সাথে অন্তরঙ্গ হতে বাধ্য হয়। এরপর নিহা এত বেশি গ্লানিবোধে ভুগছিল যে আরশিয়ানের সান্নিধ্যে আশাটা সহজভাবে নিতে পারছিল না। আর অবস্থা বুঝে আরশিয়ান তাকে কখনোই ফোর্স করেনি, উল্টো বাসার জন্য তার মন খারাপ ভেবে নিহার পরিবারের সাথে কথা বলার প্রস্তাব দেয়। নিহার সঙ্গে সঙ্গে সেটা নাকচ করে দেয়। সময় পেরোতে থাকে, কিন্তু নিহাকে কখনো পদক্ষেপ নিতে না দেখে নাহার তাকে ইমার্জেন্সি বাসায় ডাকে। নিহা প্রথমে রাজি না হলেও এক পর্যায়ে রাজি হয়। প্রসঙ্গটা আরশিয়ানকে জানালে সে দৃঢ় করেন। সকালবেলা উঠে রেডি হওয়ার সময় আচমকা নিহা অসুস্থ হয়ে পড়ে। সন্ধিহান নিহা প্রেগনেন্সি টেস্ট করাতেই জানতে পারে সে প্রেগনেন্ট। আরশিয়ান খুশিতে আত্মহারা হয়ে যায়। অন্যদিকে নিহা ঘাবড়ে যায়। আরশিয়ানকে বিষয়টা কাউকে জানাতে নিষেধ করে। তার মায়ের সাথে বোঝাপড়া করে এরপর সবাইকে জানাবে বলে সিদ্ধান্ত নেয়। আরশিয়ান একটু লাক্ষত হলেও মনে নেই। এরপর নিহা গেলেও আর ফিরে আসেনি, কাউকে জানানো হয়নি সেই সুখবর। আরশিয়ান ব্যাপারটা মানতে পারেনি। নিহা তার জীবনে আসল নারী ছিল, নিজের সমস্তটা বিলিয়ে দিয়েছিল সেই এক নারীর পদচারণায়। সমস্তটা দিয়ে ভালোবেসেছিল নিহা নামক কাঙ্ক্ষিত নারীকে। তার ভালোবাসার তীব্রতা নিহাকেও বাধ্য করেছিল খারাপ পথ থেকে ফিরে আসতে, কিন্তু শেষ অবধি সবটা এলোমেলো হয়ে যায়। এই ধাক্কাটা মানতে পারেনি আরশিয়ান। গম্ভীর ছেলেটা নিজের অনুভূতি প্রকাশ করতে পারেনি। ফ্লাস ফ্লাস করে নিহার নিথর মুখটার দিকে তাকিয়েছিল, একটা শব্দ উচ্চারণ করেনি। এতটাই থমকে গিয়েছিল যে তার মুখ থেকে শব্দ বেরোয়নি। নিহাকে যখন দাফন করা হয় তখন আইসিইউর কাঁচ ঘেরা ঘরটায় অন্তিম শ্বাস টানছিল আরশিয়ান। ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত উপরওয়ালা আফিয়া চৌধুরীর কোলে তার সন্তানকে ফিরিয়ে দেন। আরশিয়ান সুস্থ হওয়ার পরও চরম অসুস্থতায় ডুবে যায়। বাধ্য হয়ে তাকে বাইরে পাঠিয়ে দেয় আরিয়ান চৌধুরী। বাবা মায়ের অসহায় স্বর আরশিয়ানকে বাধ্য করে দেশ ছাড়। বাইরে গিয়ে তার ট্রিটমেন্ট শুরু হয়। গ্রামের জীবন থেকে আস্তে ধীরে বেরিয়ে আসে আরশিয়ান। নিহা তাকে ঠকালেও শানের ভালোবাসায় একটুও খাচ্ছিল না। স্তব্ধ পুরুষের ভালোবাসা হয় নিখুঁত এবং তা কেবলই সৌভাগ্যবতী নারীর কপালেই জোটে। নারী অসুন্দর হোক কিংবা ছলনাময়ী, সে যদি ভাগ্যবতী হয় তবে দুনিয়ার জীবনের সমস্ত সুখ তার পদচরণে থাকে। অতীতের বর্ণনা দিয়ে থামলো ইস্তিরাজ। প্রেমার দিকে তাকাতেই দেখলো তার চোখ জোড়ায় লজ্জা মিশ্রিত ঘৃণা ফুটে উঠেছে। ইস্তিরাজ ধীর স্বরে ডাকলো, লিটল অ্যাঞ্জেল।
প্রেমা চোখ তুলে তাকাতেই তার অশ্রু সজল আঁখি হতে বেহায়া অশ্রুরা গড়িয়ে পড়ল। অন্যদিকে চোখ ফিরিয়ে ঠোঁট কামড়ে কান্না আটকানোর বৃথা চেষ্টা করলো। ইস্তিরাজ তা দেখে হতাশ কণ্ঠে বলল, কান্না আটকে রাখতে নেই রূপাঞ্জল। ব্যাস, এই এক কথায় প্রেমা শব্দ করে ফুঁপে উঠল। প্রেমার খারাপ লাগা বুঝতে পেরে ইস্তিরাজ তাকে একটু সময় দিল সামলে যেতে। কিছুক্ষণ পর ইস্তিরাজ শান্ত স্বরে আবার বলল, আপনাকে অতীত বলার কারণটা কি জানেন? প্রেমা নির্বিকার দৃষ্টি নিক্ষেপ করে শুধালো, কি? ইস্তিরাজ আলতো হেসে বলল, আর্শিয়ান আপনাকে কেন ভালোবাসে না, বা ভালোবাসলেও কেন স্বীকার করছে না সেটা বুঝতে পারোনি? কাসুন্দি ঘটতে হয়েছে। জাস্ট ইমাজিন, একটা চমৎকার বুঝদার ছেলে তার ভালোবাসার মানুষকে হারিয়ে প্রথমত মেন্টালি আনস্টেবল হয়তো, অতঃপর তার স্ত্রীকে নিঃশর্তভাবে ভালোবাসে। 8 বছর একাকিত্ব এবং পুরনো স্মৃতি আঁকড়ে বেঁচে রইল। একজন সুস্থ সবল এবং প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য নারীসঙ্গবিহীন থাকা এতটাও সহজ নয়। তার ভালোবাসার টানটা কতটা শক্তপোক্ত হলো সে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সত্ত্বেও তার স্ত্রীর সান্নিধ্যে যাওয়া থেকে বিরত থাকে, সেটা নিশ্চয়ই আপনাকে বুঝিয়ে বলতে হবে না। এবার আপনিই বলুন, সেই অবাগা পুরুষ যখন জানতে পারে তার প্রথম স্ত্রী একজন ছলনাময়ী ছিল এবং তার জীবনে এসেছিল কেবল তাকে ধ্বংস করতে, তখন তার অনুভূতি কেমন হবে? যে পুরুষটা শর্তবিহীন একজন কলঙ্কিত নারীকে নিজের জীবনে ঠাঁই দেওয়ার পর জানতে পারে সেই নারী তার স্ত্রী হওয়া সত্ত্বেও অন্য পুরুষের সান্নিধ্য গেছে এবং তার সন্তান গর্ভে ধারণ করে, এবং তার ভালোবাসা নামক শব্দে আদৌ বিশ্বাস থাকবে? যখন দুঃখের সাগরে ভাসলো, এবার প্রিমার অকেজো মস্তিষ্ক একটু সচল হলো। ইস্তিরাজের কথাগুলো ধরতে পেরে তার বুকটা কেঁপে ওঠে। সে হড়বড়ে প্রশ্ন করে, আপনি বলতে চাইছেন আর্শিয়ান আমাকে ভালোবাসে, কিন্তু স্বীকার করতে এবং মানতেই ওনার যত বাধা? প্রেমার বুদ্ধিমত্তা দেখে ইস্তিরাজের মুখে হাসি ফুটে উঠল। সে সায় জানিয়ে আমোদে কণ্ঠে বলল, এক্স্যাক্টলি, আপনি নিজেই চিন্তা করুন, বিয়ের পর আর্শিয়ানের জন্য আপনি সেফ একটা দায়িত্ব ছিলেন। তার প্রথম দিকের আচরণের সাথে এখনকার আচরণের কোনো মিল আছে? যদি কেবল দায়িত্বের হাতেই, তাহলে শান আপনাকে স্ত্রী হিসাবে মর্যাদা দিত। যদি কেবল দায়িত্বই হতেন, তাহলে আপনাকে নিজের কাছে রাখার জন্য আর্শিয়ান ডেসপারেট হতো। আপনি দাবি করতেই পারেন আর্শিয়ান এসব তার বাচ্চার জন্য করেছে, কিন্তু আপনি কি জানেন শুধুমাত্র আপনাকে পাওয়ার জন্য আর্শিয়ান মিস জানার সামনে হাত জোর করে আপনাকে চেয়ে এনেছে? সেলফ দায়িত্বর জন্য পুরুষ মানুষ কখনো মাথা ঝোঁকায় না রূপাঞ্জল। তার আচরণ বিশ্লেষণ করলে বুঝতে পারবেন আপনার বিশুদ্ধ পুরুষ আপনার ভালোবাসায় রীতিমতো তলিয়ে গেছে। শুধু স্বীকারোক্তি দিতেই তার অজন্মের ভয়, প্রকাশ্যে যত্ন নিতেও তার মধ্যে ইনসিকিউরিটি কাজ করবে, যেটা একদমই নর্মাল। আপনি যেমন ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনার হাজব্যান্ডও নিজের কৃতকর্মের জন্য সাফার করছে। প্রেমা কনফিউজড হয়ে জিজ্ঞেস করলো, সবটা বিশ্লেষণ করে শেষ পর্যন্ত ব্যাপারটা হলো এই যে মিস্টার আর্শিয়ান ঈশ্বর চৌধুরীর মনে আমার জন্য হিউজ ফিলিংস আছে, তবে ওনার প্রকাশ করতে ভয় হয়। আমি যে সংসারটা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা তাহলে পরিবর্তন করা উচিত। প্রেমার বাচ্চামিতে ইস্তিরাজ হাসল। নারীর মন বোঝা বড় তাই। এই কিছুক্ষণের আলাপে একবার প্রেমা কেটেছে, একবার বিষণ্ণতায় ডুবেছে, কখনো তেজ দেখেছে, আবার কখনো অভিমান প্রকাশ করেছে। সবশেষে এখন উচ্ছ্বসিত হয়ে তাকে উদ্ভট প্রশ্ন করছে। ইস্তিরাজ গলা খাকারি দিয়ে সহজ গলায় বলল, আমি কখনোই আপনাকে আত্মসম্মানের সাথে আপোষ করতে বলবো না। আপনার যদি মনে হয় অতীতের কারণে বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া উচিত, তাহলে আপনাকে সাপোর্ট করব। আবার আপনার যদি মনে হয় আর্শিয়ানকে আরেকটা সুযোগ দিয়ে পুরো বিষয়টা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে অতঃপর সিদ্ধান্ত নেওয়া উচিত, তাহলেও আমাকে পাশে পাবেন। সর্বোপরি আমি চাই আপনি হটকারিতে নয়, বরং মেন্টালি স্ট্রং হয়ে নিজের ভালোর জন্য যেটা বেস্ট হয় সেই সিদ্ধান্তটায় উপনীত হন। সামান্য থেমে ইস্তিরাজ আবার বলল, আপনার মাঝে একটা ভ্রান্ত ধারণা আছে, সেটা আমার ক্লিয়ার করা উচিত। ওয়েট, কিছু শোনাই আপনাকে। কথাটা বলেই ইশতিরাজ একটা অডিও রেকর্ডার প্লে করে যেখানে সেদিনকার গাড়ির কনভারসেশনটা শোনা যায়।
আরশান অকপটে তার দোষ স্বীকার করে এবং বলে সে প্রেমাকে জেনে বুঝে কাছে টেনেছে, কিন্তু পরবর্তীতে আরভিদের কথার ফাঁদে পা দিয়ে প্রেমাকে ভুল বুঝে অপবাদ দিয়েছে। প্রেমার মনে হলো তার মস্তিষ্ক থেকে বিশাল একটা চিন্তার পাহাড় নামলো। ইস্তিরাজ রেকর্ডিং অফ করে বলল, মানুষ একা বাঁচতে পারে না। একাকিত্বের যন্ত্রণা কতটা ভয়ঙ্কর এটা আপনাকে বুঝিয়ে বলার কিচ্ছু নেই। দিন শেষে প্রত্যেকটা মানুষের একজন ব্যক্তিগত মানুষের প্রয়োজন। আপনার যদি মনে হয় আপনি শান এবং আপনার বাচ্চায় ছেড়ে ভালো থাকবেন, তাহলে বিচ্ছেদের সিদ্ধান্তটা একদমই উপযুক্ত। আবার আপনার যদি মনে হয় আর্শিয়ানের সান্নিধ্য এবং বাচ্চাদের ছাড়া দূরে থাকলে আপনার আত্মসম্মান বজায় থাকলেও মানসিক শান্তি জানালার ফাঁক দিয়ে পালাবে, তখন এই সংসারে থেকে যাওয়াটা আপনার জন্য উত্তম সিদ্ধান্ত। সুযোগ দেওয়া মানে আত্মসম্মানের সাথে আপোষ করা নয়, বরং সম্মান অক্ষুণ্ণ রেখে সামনের জনকে নিজের ভুল শুধরে নিতে বাধ্য করা। আমি শুধু পসিবিলিটি বললাম, বাকিটা আপনার সিদ্ধান্ত। মানুষ কতটা বুদ্ধিমান হলে এতটা চমৎকারভাবে সব কিছু বিশ্লেষণ করতে পারে সেটা জানা নেই প্রেমার। শুধু এতটুকু অনুধাবন করলো আরশান ভীষণ লাকি, এরকম বন্ধু কপাল গুণে পাওয়া যায়। ইশতিরাজের দিকে তাকিয়ে প্রেমা স্বল্প স্বরে বলল, আপনাকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না, কেবল মোনাজাতে বসে খাস দিলে দোয়া করব উপরওয়ালা যেন আপনার সমস্ত নেক ইচ্ছা পূর্ণ করে। মস্তিষ্ক চলমান জটিলতাগুলো পাকাপোক্ত সমাধান হয়েছে এবং আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। বহুদিন পর প্রেমার মুখে সেই পুরনো আত্মবিশ্বাসের দেখা মিলেছে। একদিক দিয়ে ইশতিরাজ খুশি হলো, কিন্তু পরক্ষণে উসখুস করে শুধালো, আমি কি জানতে পারি? প্রেমা স্মিত হেসে বলল, আপনার প্রাণপ্রিয় বন্ধু এতদিন দায়িত্ব পালন করেছে বউ হিসেবে, আমারও কিছু দায়িত্ব আছে তো নাকি? বুড়ো বয়সে আর কয়টা বিয়ে করবে? বিয়ের লাড্ডু যখন খেয়েছি তখন হজম তো করতেই হবে। তবে এবার আপনার বন্ধুকে বোঝাবো বউকে ভালোবাসি না বলার সাইড ইফেক্ট। ডিপ্রেশন ইজ নট এ জোক। বিষয়টা আবারও প্রমাণিত হলো। একটু আগেই প্রেমার অবস্থা ছিল ডু অর ডাই। নির্জীব একটা মানুষ ঘণ্টাখানেক কথা বলার মধ্যেই কেমন চনমনে হয়ে উঠেছে সেটা দেখে পুনরায় স্মিত হাসি ফুটে উঠল ইশতিরাজের মুখে। ইশতিরাজ দুষ্টু কণ্ঠে বলল, বেশি জ্বালালে কিন্তু আমি বন্ধুকে নিয়ে টুলে উড়াল দিব। প্রেমা মুখ ভেঙে বলল, হাত দুইটা কিন্তু আসছে 3টা ছানা, দুজনকে গুছিয়ে দিয়ে আমি ঘুমের দেশে লং চোর দিব। ইশতিরাজ শব্দ করে হেসে ফেলল। আচমকা তার ফোনটা বেজে উঠল। গুরুত্বপূর্ণ কল দেখে রিসিভ করতেই অপর পাশ থেকে কিছু একটা শুনতেই রাজ রীতিমতো হতভম্ব হয়ে গেল। হাত থেকে ছিটকে ফোনটা পড়ে সাথে সাথে ডিসপ্লে ব্ল্যাক হয়ে গেল। হতভম্ব মুখে প্রেমার দিকে চেয়ে অস্ফুট স্বরে বলল, ইজ নো মোর, স্টপ ডেথ। ড্রয়িং রুমের বিশাল সোফায় গায়ে লিয়ে চোখ বুজে আদর্শ অবস্থায় বসে আছে আরশান। চিন্তায় অস্থির লাগছে তার। সংসারটা বোধ হয় এবার আর বাঁচানো যাবে না। জোরপূর্বক কি সম্পর্ক টেকানো যায়? এমনিতেই অতীতের ঘটনার জন্য প্রেমা তেমন একটা কথা বলে না। আজকের স্বীকারোক্তির পর আদৌ তার মুখ দর্শন করবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দিহান আরশান। বুকের ভেতরটা অসহ্য অনুভূতিতে দগ্ধ হচ্ছে। বুক ভরে শ্বাস টেনে বিশ্রী অনুভূতির আলোড়ন দমানোর চেষ্টা করলো আরশান। মস্তিষ্কে চলমান অযোচিত হাজার ভাবনা। আচমকা ইশতিরাজকে দৌড়ে বাসা থেকে বেরিয়ে যেতে দেখে আরশান হতভম্ব হয়ে গেল। পেছন থেকে জোরালো কণ্ঠে শুধালো, কোথায় যাচ্ছিস তুই? ইশতিরাজ পাগলা ঘোড়ার ন্যায় ছুটতে ছুটতে গলা উঠিয়ে বলল, আমার না হওয়া বউয়ের কাছে যাচ্ছি দোস্ত। ইশতিরাজের বলা বাকি কথাগুলো হাওয়ায় মিলিয়ে গেল। আরশান অবাক হলো। কিছুক্ষণ অহেতুক দুনামুনা করে নিজেও ঘরের দিকে এগুলো। ভেতরে ঢুকে দেখলো প্রেমা বারান্দায় বসে আছে। হাওয়ার তোড়ে তার ক্যাশ রাশি এলোমেলোভাবে উঠছে। আরশান শান্ত চোখে কিছুক্ষণ তাকে অবলোকন করে ফাঁকা ঢুক গেল। সাহস করে প্রেমার সামনে দাঁড়িয়ে গলা খাকাতে দিতেই প্রেমা চোখ তুলে তার দিকে তাকালো। আরশান আমতা আমতা করে বলল, প্রচুর বাতাস বইছে, ঠান্ডা লেগে যেতে পারে, ঘরে চলে আসলে হয় না? প্রেমা জ্বলন্ত দৃষ্টিতে তাকালো। আরশান ভরকে গিয়ে বলল, অনেকক্ষণ যাবৎ বসে আছেন তাই বললাম আর কি। প্রেমা কাট কাট গলায় বলল, আমি হেঁটে যেতে পারবো না। আরশান কপালে ভাঁজ ফেলে আমতা আমতা করে শুধালো। আমি কোলে করে নিয়ে যাব? প্রেমার কেন জানি আচমকা প্রচণ্ড মেজাজ খারাপ হলো। আরশান কি ছোট বাচ্চা নাকি? তাকে হাতে কলমে সব শিখিয়ে দিতে হবে? একটু সময় নিয়ে উঠে দাঁড়িয়ে আরশানের সামনে গিয়ে তাতে দাঁত চেপে প্রেমা বলল,
বাজারে গিয়ে ইমিডিয়েটলি ফার্দার্স হরলিক্স কিনে আনেন। কিনে আনার পর রোজ 3 বেলা নিয়ম করে খাবেন, ঠিক আছে? আরশিয়ান বিভ্রান্ত হয়ে গম্ভীর মুখে শুধালো। আপনি কি আমায় অপমান করলেন? প্রিমা মেয়েকে রাগ দেখিয়ে হিসিয়ে বলল, একদমই নয়। সতীনের জামাইকে অপমান করার সাহস আছে নাকি আমার? আমি তো কেবল আপনার বুদ্ধিহীন মস্তিষ্কের জন্য উপযুক্ত মেডিসিন সাজেস্ট করলাম। পছন্দ হয়নি? কথাটুকু বলেই হনহনিয়ে ভেতরে ঢুকলো প্রিমা। শান কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থেকে মনে মনে ভাবলো, রাজের সাইকোলজি ক্লাসের পরপরই আমার ওয়াইফির মেজাজে সমস্যা দেখা দিল কেন? আবহাওয়া বেশ খারাপ, বাহিরে ঝড়ো হাওয়া বইছে। প্রিমা ব্যালকনিতে উকি দিয়ে দেখলো আরশান রেলিং ধরে দাঁড়িয়ে আছে। প্রিমা দৃশ্যটা দেখে ভেঙচি কেটে মনে মনে বলল, বিচ্ছেদের বিরহে চোখ মুখ শুকিয়ে আমসি হয়ে আছে, তবুও ব্যাটার ভাব যায় না। বউকে ভালোবাসে না মানে? তার 3 বাচ্চার আম্মাকে ভালো না বেসে বান্দা কোথায় যায় আমিও দেখব। প্রথম ফ্লোরের সিঁড়ি ভেঙে অবশেষে লিফটের সামনে এসে দাঁড়ালো ইশতিরাজ। ঝটপট নেমে আসার দরুন সে হাঁপাচ্ছে, শরীর বেয়ে নির্গত হচ্ছে স্যাঁত জল, কিন্তু সেসবের দিকে তার কোনো ধ্যান নেই। মস্তিষ্কে চলছে কাউকে আসন্ন ঝড় ঝাপটা থেকে আগলে নেওয়ার চিন্তা। অধৈর্য হয়ে লিফটের বাটনে প্রেস করতেই তা কয়েক সেকেন্ড বাদে কাঙ্ক্ষিত ফ্লোরে এসে থামে। লিফটের দরজা খুলতেই ইশতিরাজ থমকে যায়। ভেতরে জড়সড় হয়ে লিফটের দেওয়াল আঁকড়ে ফারজানা দাঁড়িয়ে আছে। বেচারিকে ভীষণ বিধ্বস্ত দেখাচ্ছে। জোরে সোরে শ্বাস টানার ফলস্বরূপ বুকটা হাঁপুড়ে ন্যায় ওঠানামা করছে। অতিরিক্ত কান্নার কারণে মেয়েটার চোখের পাপড়িগুলো ভিজে লিপটে আছে। এহেন অসহনীয় দৃশ্যে ইশতিরাজের সহ্য হলো না। সে একটু এগিয়ে গিয়ে খুব সাবধানে ফারজানার হাতের কবজি ধরে তাকে লিফট থেকে বের করলো। মেয়েটা যেন একটা ঘুরের মাঝে আছে। ইশতিরাজ ধীর স্বরে ডাকে, মিস জানা। আর আরে ওকে, খুব বেশি খারাপ লাগছে। ফারজানা প্রত্যুত্তর করে না, কেবল অশ্রু ভেজা চোখে ইশতিরাজের দিকে তাকায়। এতে যেন রাজের কলিজা ছিঁড়ে আসে। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে রাজ পুনরায় শুধায়, বাসার চাবি কোথায়? ফারজানা কোনো মতে তার হ্যান্ড ব্যাগের দিকে নির্দেশ করে। ইশতিরাজ দেরি না করে চটজলদি ব্যাগ হাতড়ে চাবি খুঁজে অতঃপর ঘরের দরজা খুলে। ফারজানা ততক্ষণে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। তার শরীরে একটু শক্তি অবশিষ্ট নেই, রীতিমতো টলছে সে। দরজা খুলতে ফারজানাকে নিয়ে ভেতরে প্রবেশ করে ইশতিরাজ। ভেতরে ঢুকে কয়েক পা এগিয়ে গিয়ে ড্রয়িং রুমের সোফাতেই ফারজানা ধপ করে বসে পড়ল। শীর্ণ শরীরটা আতঙ্কে তীর করে কাঁপছে। ইশতিরাজ মেইন ডোরটা সম্পূর্ণ খোলা রাখলো। সে চায় না হুঁশে ফেরার পর ফারজানা একটু অস্বস্তি বোধ করুক। ফারজানার দিকে তাকাতে ইশতিরাজ দেখলো বেচারি থরথর করে কাঁপছে। একটা দীর্ঘশ্বাস ফেলে ইশতিরাজ ম্লান কণ্ঠে শুধালো, মেডিসিন কোথায় আছে আপনার? ফারজানা ফ্যাস ফ্যাসে স্বরে কোনো মতে বলল, বেডসাইড বক্সের লাস্ট ডয়ারে। ইশতিরাজ দ্রুত পায়ে ভেতরে ঢুকে মেডিসিন এনে ফারজানাকে খাইয়ে দিল। মেডিসিন খাওয়ানোর পর একটুখানি সময় দিল ধাতস্থ হতে। অতঃপর ধীর কণ্ঠে শুধালো, কঠোর হয়েও নমনীয় রয়ে গেলাম। ফারজানা ক্লান্ত স্বরে বলল, ব্যাপারটা কঠোর কিংবা নমনীয়তার নয়। ইশতিরাজ শান্ত কণ্ঠে শুধালো। তাহলে? ফারজানা একটু থেকে অতঃপর বলল, রুহের হাই কতটা ভয়ঙ্কর হয় সেটা চাক্ষুষ প্রমাণ আমাকে থমকে দিয়েছিল। রিভেঞ্জ অফ নেচার কাউকে চুল পরিমাপ ছাড় দেয় না, সেটার উৎকৃষ্ট প্রমাণ দেখে আমি জাস্ট খেয়ে হারিয়ে ফেলেছিলাম। ফারজানার শরীরটা খারাপ থাকায় হাফ টাইম অফিস করে দুপুরে সিক লিভ নিয়েছিল। অফিস থেকে তার বাসার দূরত্ব মাত্র 20 মিনিটের। সে সচরাচর হেঁটে যাতায়াত করে। আজকেও পায়ে হেঁটে মোটামুটি 5 মিনিটের রাস্তা অতিক্রম করার পর অতিরিক্ত যানজট দেখে তার ভ্রু কুঁচকে আসে। সাধারণত সেই রাস্তাটায় কখনো জ্যাম বাঁধে না। আজকে এমন হাওয়ায় সে কিঞ্চিত অবাক হয়। উপরন্তু কজন মানুষকে উদ্ভট কথা বলতে শুনে শেষমেশ বুঝতে পারে সামনে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে এবং ভিকটিম কোনো এক নেতার বউ। তবে দুঃখের বিষয় হলো সেই ভদ্র মহিলা এবং তার 3 বছরের সন্তান স্পটেই মারা গিয়েছেন। ফারজানা যথেষ্ট শক্তপোক্ত মানুষ, এসবে তার তেমন একটা ভয় করে না। কৌতূহল বশত সামনে এগোতেই তার কানে বাজে বহুল পরিচিত এক পুরুষালী কণ্ঠের আর্তনাদ। ফারজানা দূর দূর বুকের সামনে আসতেই থমকে যায়। সে কাঙ্ক্ষিত নেতা আর কেউ নয়, বরং তার প্রাক্তন তুর্জয় শাকিল চৌধুরী। ফারজানার বুক কেঁপে ওঠে রীতিমতো। উদ্ভ্রান্ত তুর্জয়
কুলের মধ্যে তার ছোট্ট শিশুর রক্তে মাখা নিথর দেহটা নিয়ে আহাজারি করছে। তার সম্মুখে রয়েছে চাদরে ঢাকা একটা মেয়ের লাশ। ফারজানা বুঝতে পারে এটা আর কেউ নয়, বরং তুর্যের স্ত্রী, যার জন্য বছর কয়েক আগে তাকে ছুঁড়ে ফেলেছিল তুর্জয়। পুরো বিষয়টা দেখে মনের মণিকোঠায় দাবি রাখা এক কঠিন বাস্তবতার কথা স্মরণে আসে ফারজানার। প্রায় সঙ্গে সঙ্গে তার শ্বাস আটকে আসে। আশপাশ জাহান নামের মতো মনে হয়। সে এলোমেলো ভঙ্গিতে পা ফেলে দ্রুত বাড়ির পথ ধরে। ফারজানার কথা শুনে ইশতিয়াক পুনরায় শুধায়, এখনও দুর্জয়ের যন্ত্রণায় আপনার হৃদয় ব্যথিত হয়? ফারজানা তাচ্ছিল্য হেসে বলল, একদমই নয়। ইশতিয়াক এবার কৌতূহলী গলায় শোধালো, তাহলে এই প্যানিক অ্যাটাকের রিজন কি? ফারজানা কয়েকটা ফাঁকা ঢুক গিলে শান্ত কণ্ঠে বলে, সব কিছু হারিয়ে আমি যতটা আহাজারি করেছি, দুর্জয় আজ তার থেকেও বেশি হাহাকার বুকে চেপে আত্মনাদ করছে। নিশ্চয় আমি এটা যে যন্ত্রটা উপভোগ করেছি, নিয়তি তাকে সে একই কষ্ট বিস্তার পরিসরে উপভোগ করতে বাধ্য করেছে। দিন শেষে আমি সুখী থাকলেও প্রকৃতি তার আজন্মকালের সুখ কেড়ে নিয়েছে। এতটুকু বলে সামান্য থেমে ফারজানা আবার বলল, দুর্জয়ের অবস্থা দেখে বিবশ অতীত মস্তিষ্কে কড়া নেড়েছিল। বহুদিন পর দমবন্ধকর পরিস্থিতিগুলো স্মরণে আসার ফলস্বরূপ অসুস্থতার আগমন ঘটেছে। ব্যক্তি হিসেবে আমি দুর্বল নয়, আমি একজন আত্মমর্যাদাবান নারী। আমাকে বিচলিত করতে পারার সক্ষমতা কোনো কাপুরুষের নেই। ইশতিয়াক মুগ্ধ হয়ে চেরল ফারজানার জ্বলন্ত চোখের দিকে। অতঃপর ধীর স্বরে বলল, প্রমাণ করতে পারবেন? ফারজানা আমঢু কুচকে বলল, প্রমাণ করে কি আছে? যেটা সত্য সেটাই বলেছি। আপনার মতো অহেতুক ফ্ল্যাক্স নিই না আমি। ইশতিয়াক স্মিত হেসে বলল, তাহলে প্রমাণ করে দেখান। আপনি যদি আমার দেয়া শর্ত পূর্ণ করতে পারেন তাহলে মেনে নিব আপনার বক্তব্য। ফারজানার রাগ হয়, বোকামি করে বলে, ঠিক আছে, যথাযোগ্য শর্ত হলে অবশ্যই মানব। ইশতিয়াক তার চোখের দিকে তাকিয়ে বলে, মাগরিবের পর তুর্জয়ের মরহুম স্ত্রী এবং সন্তানের জানাজা। আপনি এই সিচুয়েশানে তুর্জয়কে ফ্রেশ করতে পারেন তাহলে আমি মেনে নিব যে আপনি তাকে ভুলে নিজেকে আত্মমর্যাদার রানী হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। ইশতিয়াকের কথায় ফারজানা হকচকে যায়, চমকে উঠে বলে, কি বলছেন এসব? আমি কিভাবে ওখানে যাব? ইশতিয়াক হামি তুলে বলল, তুর্জয় হারামজাদাটা ভুলবশত আমার চাচাতো ভাই হয়ে জন্মেছে। ওদের সাথে তেমন একটা সম্পর্ক না থাকলেও আজকে যেতেই হবে। আমি নামক গ্রিন কার্ড আপনার সাথে থাকলে এন্ট্রি পাস পাওয়া কোনো ব্যাপারই না। ইশতিয়াকের কথা ফারজানা শুনল কি না কে জানে, তবে শর্তের কথাটা শুনে তার মাথা ভনভন করছে। ফারজানা কোনোভাবে চায় না তুর্যকে ফেস করতে। বিতৃষ্ণায় গা গুলে উঠে তার কথা স্মরণে আসলে ফারজানা তেতো মুখে বলল, আমি যাব না। ইশতিয়াক ভাবলেশহীন কণ্ঠে বলল, ঠিক আছে, আপনি কি আমায় ব্যক্তিত্বহীন ভাবছেন? সেটাই কি স্বাভাবিক নয়? তুর্যের দুঃখ সহ্য করতে পারবে না বলেই তো যাচ্ছেন না। মনে মনে এখনও তার জন্য অপেক্ষা করেন নাকি? কিসব ফালতু কথা বলছেন? একজন বিবাহিত পুরুষের জন্য আমি কেন অপেক্ষা করতে যাব? দুর্জয় আমার সাথে যা করেছে তারপর ওর জন্য দুঃখ পাওয়ার মতো মহান দরদি মানুষ আমি নই। তাহলে ওখানে যেতে সমস্যা কোথায়? ফারজানা খানিকক্ষণ থেমে অস্বাভাবিক রকমের শান্ত গলায় বলল, কিছু না বলা অপ্রিয় অতীত সামনে চলে আসবে, যেটা বহু বছর যাবৎ বুকের গহীনে অতি কষ্টে দাফন করে রেখেছি। সবটা সামনে আসলে নতুন করে কলঙ্কিত হবে আমার সত্তা। একটা ফুলের বাসন আর কত দিব? ইশতিয়াক শান্ত কণ্ঠে বলল, আর একটা বার কলঙ্কিত হয়ে যান না হয়। আমার মন বলছে মিস জানা, এরপর উপরওয়ালার সুখের আবৃততে আপনাকে এমনভাবে মুড়িয়ে দেবে যে আপনি দুঃখের সংজ্ঞা ভুলে যাবেন। ফারজানা চোখ তুলে তাকিয়ে শীতল কণ্ঠে শুধালো, অতীতের স্মৃতির কি হবে? ইশতিয়াক হালকা হেসে বলল, স্মৃতি সে তো সচল মস্তিষ্কের নীরব ঘাতক এবং ক্ষতবিক্ষত হৃদয়ের স্বেচ্ছাচারী শাসক। আমৃত্য ওটার থেকে নিস্তার পাওয়া দুষ্কর। ফারজানা নিশ্চুপে শুনে, কথা বাড়াতে ইচ্ছে করছে না। ইশতিয়াক উঠে বিদায় নিতে চাইলে ফারজানা বলে, আমি যেতে চাই, নিয়ে যাবেন আমাকে? ইশতিয়াক মনে মনে হাসে। এটাই তো চাইছিল সে। ফারজানাকে জোর করার মূল উদ্দেশ্য হলো তাকে সুস্থ করে তোলা। প্যানিক অ্যাটাক একটা ভয়ঙ্কর রোগ।
যতক্ষণ না একজন ব্যক্তি তার ট্রমা কাটিয়ে ওঠে ততক্ষণ তার লাগাতার প্যানিক অ্যাটাক হতেই থাকে। এই অ্যাটাক হার্টের জন্য অত্যন্ত ক্ষতিকর। ফারজানা যখন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয় তখন ইশতিরাজ চুপিস্বরে একজন সাইকিয়াট্রিস্টের সাথে ফারজানার পরিচয় করে দেয়। ব্যাপারটা গোপন হওয়ায় মেডিসিন কিংবা কার্যকরী থেরাপি দেওয়া সম্ভব হয়নি। তবে ডক্টর তার সমস্যা চিহ্নিত করতে পেরেছিলেন এবং ইশতিরাজকে বলেছিলেন তাকে এক্সপোজার থেরাপি দিতে। এক্সপোজার থেরাপি মানে হলো ভিকটিমকে তার অতীত কিংবা ট্রমার সাথে পরিচয় করানো। তখন সম্ভব না হলেও একবার যখন সুযোগ মিলেছে তখন ইশতিরাজ পিছু হটবে না। ভাবনা থেকে বেরিয়ে সে ফারজানার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, যাওয়া যাক তাহলে। আলিশান ডুপ্লেক্স বাড়ির গেট পেরিয়ে ইশতিরাজের গাড়ি ভেতরে প্রবেশ করতেই ফারজানার হৃদস্পন্দনের গতি বৃদ্ধি পায়। ইশতিরাজ তার বিচলিত মুখ দেখে স্টিয়ারিং ঘুরিয়ে পার্কিং এরিয়ার দিকে যেতে যেতে বলে, রিল্যাক্স, আমি আছি না। কেউ আপনাকে প্রশ্ন করার সাহসটা পর্যন্ত পাবে না। আমি পরিচয় এনাফ আপনাকে সেফ অ্যান্ড সিকিউর রাখার জন্য। ডোন্ট ওয়ারি, ওকে? ফারজানা মাথা নাড়িয়ে সায় জানায়। সাহস করে চলে আসলেও এখন তার সব কিছু অসহ্য লাগছে। ইশতিরাজ কিছু একটা ভেবে ফারজানাকে বলল, বাসার কারোর সাথে অহেতুক আলাপে যাওয়ার দরকার নেই। আমি জানাজায় গেলে আপনাকে আমার রুমে দিয়ে আসবো। কেউ নক করলে দরজা খোলার দরকার নেই। আপনি চাইলে একটা শর্ট ন্যাপ নিতে পারেন। আমি জলদিই চলে আসবো, কেমন? ফারজানা আতঙ্কিত চোখে তাকে বলে, আপনি যাবেন না প্লিজ। আমার দম বন্ধ লাগছে, মনে হচ্ছে আমি মরে যাব। ইশতিরাজ ফারজানার দিকে সামান্য ঝুঁকে ধীর স্বরে বলে ওঠে, আমি বাঁচিয়ে নিব আপনাকে। বৈধ অনুভূতি থাকলে অবশ্যই বাঁচানোর প্রক্রিয়াটাও বর্ণনা করতাম। ফারজানা ছিটকে সরে এসে অস্ফুট স্বরে বলে, আল্লাহ বাঁচাইছে, ভাগ্যিস বৈধ অনুমতি নেই। ইশতিরাজ ঠোঁট কামড়ে হেসে গাড়ি পার্ক করে এসে ফারজানাকে নিয়ে বাড়ির ভেতরে যায়। ভেতরে প্রবেশ করতেই আগরবাতির কড়া গন্ধে ফারজানার দম বন্ধ হয়ে আসে। বিশাল রাজকীয় ড্রয়িং রুমের সর্বত্র সুখের মাতম বিরাজমান। কান্নার চাপা গুঞ্জন শোনা যাচ্ছে সর্বত্র। ফারজানা ইশতিরাজের বাহু খামচে ধরে। ইশতিরাজ ক্ষুরধার দৃষ্টিতে তার অবস্থা পরখ করে ড্রয়িং রুমের মাঝামাঝিতে রাখা দুটো লাশের খাটিয়ার দিকে টেনে নিয়ে যেতে লাগলো। ফারজানা হাত টেনে ধরে বলে, জীবন্ত কবরস্থ হওয়ার মতো যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। দোহাই লাগে আল্লাহর, আমাকে ওখানে নিবেন না, আমি মরেই যাব না হলে। ফারজানা ভুলভাল বকছে। ইশতিরাজ দেখলো এসে চলা সত্ত্বেও বেচারি দরদর করে ঘামছে। লাশের দিকে নেওয়ার পরিকল্পনাটা স্থগিত করলো রাজ। ফারজানাকে ড্রয়িং রুমের রাজকীয় সোফায় বসিয়ে এক গ্লাস ঠান্ডা পানির ব্যবস্থা করতে ছুটলো। সবাই লাশের দিকটায় ব্যস্ত থাকায় প্রথমে ইশতিরাজের উপস্থিতি কেউ টের পায়নি, কিন্তু পরবর্তীতে তাকে দেখে সকলে রীতিমতো চমকে ওঠে। প্রায় 17 বছর পর বাপের ভিটায় পা পড়ল ছেলেটার। অভিমান কি তবে কমেছে? ভুলেছে অতীত? উত্তর জানে না কেউই। তবে সকলে ছুটে আসলেন তার কাছে। ইশতিরাজ ভাবলেশহীন ভঙ্গিতে সবার আদর ভালোবাসা গ্রহণ করে হাতের পানির গ্লাসটা সোফায় বসে থাকা ফারজানার দিকে এগিয়ে দিল। তাহার এহেন কাণ্ডে এবার সকলের নজরে এসে স্থির হলো ফারজানার পানি। কেউ কিছু বলার আগেই রাজগম্ভীর কণ্ঠে বলে, শি ইজ মাই উড বি ওয়াইফ। কোনো প্রকার প্রশ্ন পর্বে যাওয়ার অনুমতি নেই। এই টপিক এখানেই ক্লোজ। এবার আসি মেন টপিকে। তোমাদের বৌমা মরেছে বলে আসিনি। মেয়েটা আমার মামাতো বোন বলেই দায়িত্ববোধের খাতিরে উপস্থিত হয়েছি। মরা বাড়ি এসেছি, কিছুক্ষণ থেকে আবার চলে যাব। এমন কোনো অযাচিত কাণ্ড করো না যাতে চৌধুরী বাড়ির প্রত্যেকটা কিটের জীবন প্রদীপ নেভাতে আমাকে বাধ্য হতে হয়। গাইড নো নো জোয়েল, আমি কে এবং আমি কি করতে পারি? ইশতিরাজের এহেন ঠান্ডা গলার হুমকিতে সবাই জমে গেল। ফারজানার উপর যে কয়টা কৌতূহলী দৃষ্টি ছিল সব কয়টা নিমিষেই সরে গেল। হুট করে ফারজানা আর্তনাদ করে উঠল। ইশতিরাজ তড়িৎ গতিতে তার দিকে তাকিয়ে শুধালো, কি হয়েছে? ফারজানা ব্যথাটা হজম করে বলল, নিচে বোধ হয় কাঁচ জাতীয় কিছু ছিল, পা সরাতে গিয়ে বিঁধে গেছে। ইশতিরাজের কপালের রগ ফুলে ওঠে রীতিমতো। সে হাঁটু ভেঙে ফারজানার পাশে বসে তার পা হাতের উপর নিয়ে বাকিদের উদ্দেশ্যে চিল্লিয়ে বলে, চৌধুরী বাড়ির কালো টাকার পাহাড়ে ধস নেমেছে নাকি? স্ট্যান্ডার্ড মনের স্যালারি দিয়ে কজন ভালো মনের গৃহ পরিচারিকা রাখার
সামর্থ্য হারিয়েছে। লাইফলেস পাবলিক কোথাকার। ইশতিরাজের রাগ দেখে সকলে চুপসে গেছে। লাশের দিকটায় যারা আছে তারা এখনও এদিকটার খবর জানে না বলেই বাড়িতে চাপা গুঞ্জন বিরাজমান। যদি জানতো তাহলে কারো মুখ থেকে একটা শব্দ নির্গত হতো কিনা সন্দেহ। ইশতিরাজের বড় ফুপু দ্রুত ফার্স্ট এইড কিট এনে দেয়। ইশতিরাজ কাচের টুকরো সরিয়ে ভালো মতো ব্যান্ডেজ করে দেয়। সবাই কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। ইশতিরাজ তাতে বিরক্ত হয়। রাম ধমক দিয়ে বলে, সার্কাস চলছে এখানে? দাওয়াত দিয়ে ডেকে এনেছি আপনাদের। লাশ ওদিকে আছে, চোখে দেখেন না? ও অন্যের সুখে নজর দিতে পই পই করে চলে আসেন কেন? ইশতিরাজের অসংলগ্ন আচরণে মেজাজ খুঁয়ে বসে ফারজানা। পারিবারিক বিষয় বলে কিছুই বলতে পারছিল না সে। তবে এবার বাধ্য হয়ে বলে, কি শুরু করেছেন আপনি? এখানে আসার আগে ম্যানার্স গুলিয়ে খেয়ে ফেলেছেন? সবাই বিস্মিত চোখে তাকালো ফারজানার দিকে। তার অবস্থা কী হবে সেটা ভাবতে শিউরে উঠল সবাই। তবে তাদের অবাক করে দিয়ে ভীষণ নমনীয় স্বরে ইশতিরাজ বলে উঠল, আই এম সো সরি, আর হবে না, আপনাকে রুমে দিয়ে আসি। সকলে ফাটা চোখে তাকালো রীতিমতো। ফারজানা ওসবের তোয়াক্কা না করে এক পলক ড্রয়িং রুমের অপর পাশে থাকা লাশের খাটিয়া দুটোর দিকে তাকিয়ে আস্তে ধীরে উপরে উঠে যায়। ফারজানাকে রেখে ইশতিরাজ বেরিয়ে পড়ল জানাজার উদ্দেশ্যে। ইশতিরাজের ঘরের ব্যালকনিটা চমৎকার। অভ্যন্তরে কোনো সাজসজ্জা না থাকলেও বাহিরের দৃশ্যটা খুব সুন্দর। নিচে থাকা সুবিশাল বাগান এবং সুইমিং পুল এর ইনফিনিটি ভিউ দেখে ফারজানার অস্থির মনটা শান্ত হয়ে এলো। তাকে রুমে বসিয়ে দেওয়ার পর কেউই আসেনি। ফারজানা নিজেও বের হয়নি। প্রায় ঘন্টা তিনেক পেরিয়েছে, কিন্তু ইশতিরাজ এখনো আসেনি। ফারজানা সিদ্ধান্ত নিয়েছে একবার ইশতিরাজ আসলেই তারা বেরিয়ে পড়বে। এখানে এসে বহুত বড় সাহসিকতার পরিচয় দিয়ে দিয়েছে। আর কিছুই প্রমাণ করতে চায় না সে। আপন ভাবনায় ব্যস্ত ফারজানার ভ্রম কাটল এক পুরুষালী কণ্ঠের কড়া প্রশ্নের ফলে। ফারজানা তড়িৎ গতিতে সাইডে তাকিয়ে দেখলেও তার সামনে দাঁড়িয়ে আছে তার সবচেয়ে অপ্রিয় অতীত, তার প্রাক্তন তোরজর শাকিল চৌধুরী। ছেলেটার একটু পরিবর্তন ঘটেনি। আগের মতো শক্তপুক্ত বলিষ্ঠ দেহ, গামগামে পুরুষালী স্বর এবং একই ঘন সন্নিবিষ্ট চোখের আকর্ষণীয় পাপড়ি রয়েছে। তবে পার্থক্যটা অন্য জায়গায়। আগে এসব কিছু ফারজানাকে মুগ্ধ করত, আর আজ কেবল অন্তঃপটে বিতৃষ্ণা সৃষ্টি করছে। আলো আধারের মাঝে ডুবে থাকা বারান্দা, রাস্তায় জ্বলতে থাকা সোডিয়াম লাইটের আলোয় হালকা আলোকিত। সেই নরম আলোয় ফারজানা স্পষ্ট দেখল একজোড়া নিষ্প্রাণ রক্তিম চোখ অসহায় হয়ে তার দিকে চেয়ে আছে। ফারজানাকে নিশ্চুপ দেখে তোরজয় পুনরায় শুধায়, প্রচণ্ড ঘৃণা করো আমায়, তাই না? পাপ যেহেতু করেছি সেহেতু ঘৃণা আমার প্রাপ্যই। কিন্তু এত ভয়ঙ্কর অভিশাপ কেন দিয়েছিলে আমায়? অন্যায় তো আমি করেছিলাম, শাস্তিটা আমার সন্তান কেন পেল ফারজানা? ফারজানা বিমূঢ় হয়ে শুনছিল তার কথা। মস্তিষ্কে খানিকক্ষণ সময় নিল পুরো বিষয়টা প্রসেস করতে। অতঃপর বলল, ঘৃণা অত্যন্ত সম্মানিত একটা অনুভূতি, যেটা আপনার মতো প্রতারক ডিজার্ভ করে না। আমি আপনাকে অভিশাপ দেইনি, বরং ক্ষমা করে দিয়েছিলাম। আপনার প্রতি এতটাই ব্রিটিশটা জন্মেছিল যে আমি চাইনি দ্বিতীয়বার ক্ষমার উসিলায় আপনি আমার সম্মুখে আসেন। আপনার স্ত্রী সন্তানের মৃত্যুটা ভবিতব্য ছিল। এক্ষেত্রে আমার কোনো ভূমিকা ছিল না। অহেতুক দোষারোপ করার চেষ্টা ভুলেও করবেন না। তোরজয় দেখল ফারজানার জ্বলন্ত চোখ কি ভীষণ বিতৃষ্ণা নিয়ে তাকিয়ে আছে, সেটা টের পেতেই তার কলিজা মোচড় দিয়ে উঠল। মেয়েটার মাঝে কিশোরের সুলভ আচরণগুলো বিদ্যমান নেই, উল্টো গাম্ভীর্য ভর করেছে। ফারজানার কথার বিপরীতে তোরজয় পুনরায় বলে উঠল, আমি ধীর বিশ্বাস তোমার রুহের হাই আমার ধ্বংসের একমাত্র কারণ। দোষটা আমি করেছিলাম, অভিশাপটা না হয় আমায় দিতে। আমার নিষ্পাপ স্ত্রী সন্তানের কি দোষ ছিল বলো? তোমার আক্ষেপ, অভিমান এবং দীর্ঘশ্বাস আমার সর্বনাশের মূল। সেটা অস্বীকার করতে পারবা? ফারজানার কি হলো কে জানে। আচমকা এগিয়ে সে সপাটে চপটা হাত বসালো তোরজয়ের গালে। অতঃপর আঙ্গুল উঁচিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কি ভাবিস নিজেকে তুই মহাপুরুষ? তোর তো পুরুষ হওয়ারই যোগ্যতা নাই। তুই ভাবলি কিভাবে যে তোর মতো পুরুষের জন্য আবার রুহু কষ্ট পাবে? অত যোগ্যতা তুই অর্জন করতে পারিসনি। তবে এটা খাঁটি সত্য যে কারো রুহের হাই, আক্ষেপ, অভিমান তোর ধ্বংসের মূল কারণ। তার অস্তিত্ব পৃথিবীতে ভূমিষ্ঠর আগে বিলীন হয়ে গেছে। খুব সম্ভবত জানতে পেরেছিল কারো ক্ষণিকের আবেগ, কয়েক মুহূর্তের মোহ এবং অবৈধ পাপের ফসল সে। এই ছোটের মুখ ফিরিয়ে নিয়েছিল এবং আমাকে বাঁচিয়ে দিয়েছিল আরেকটা কলঙ্কের হাত থেকে।
ফারজানার চোখে মুখে ফুটে উঠেছে ব্যথাতুর ব্যর্থতার অভিব্যক্তি। চুল খামচে ধরে ফুপাচ্ছে বেচারি। এদিকে দুর্জয় কথাগুলো শুনে হতভম্ব হয়ে শুধায়, তুমি প্রেগনেন্ট ছিলে। আমার সন্তান তোমার গর্ভে ছিল, আমাকে জানানো হয়নি কেন ব্যাপারটা? এখন কোথায় সে? নাকি মেরে ফেলেছে ওকে? ফারজানা ক্রন্ধানরত সুরে চেঁচে উঠে বলে, অভিনেতা হিসেবে শীর্ষ পদক দেওয়া উচিত তোকে। কি বলেছিলি মনে নেই? সম্পর্ক ছিন্ন করে সমস্ত যোগাযোগ বন্ধ করে হানিমুনে ব্যস্ত পাবলিক এতদিনে নিজের মৃত সন্তানের অস্তিত্ব নিয়ে ব্লেম করছে আমাকে। তোকে জুতার মালা পরালেও জুতারই লজ্জা পেয়ে যাবে। তবু তোর মতো বেহাই এবং অবিবেচক জীবনেও শুধরাবে না। খানিকক্ষণ থেমে জোরে সুরে শ্বাস টানল ফারজানা। ক্রমশ দম বন্ধ হয়ে আসছে তার। কি নিদারুণ যন্ত্রণায় মুখটা নিষ্পেষিত হচ্ছে তা বর্ণনাতীত। দুর্জয়কে বিমূঢ় হয়েছে থাকতে দেখে ফারজানা পুনরায় ফেসফেসে কণ্ঠে বলল, রুহের হাই সংঘটিত সর্বনাশের কথা বলছিলি না? মজার ব্যাপার কি জানিস? আমি তোকে ছেড়ে দিলেও তোর নিজের অস্তিত্ব তোরে রেহাই দেয়নি। তুই যেমন তার অস্তিত্বের খোঁজ রাখিসনি, সেও তেমন তোর সুখের অস্তিত্ব অক্ষুণ্ণ রাখেনি। তোর আক্ষেপ তোকে আজীবন পোড়াবে, তার অভিমান তোকে আজীবন কাঁদাবে। লোক ঠকিয়ে নিজে সুখে থাকতে চেয়েছিলি না? তার বদয়া তোর শান্তি পর্যন্ত ছিনিয়ে নিয়েছে। দুর্জয় যেন পাথর বনে গেছে। ফারজানার অবস্থা তখন বেগতিক। শরীরের ভারসাম্য বজায় রাখতে না পেরে দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালো সে। দুর্জয় সেসব তোয়াক্কা না করে পুনরায় শুধায়, আমার সন্তানকে কোথায় কবরস্থ করা হয়েছে? দুর্জয়ের প্রশ্নে আচমকা ফারজানা হু হু শব্দ করে হেসে দেয়। অতঃপর বুক চাপড়ে আর্তনাদ করে বলে, তোর মতো সুখী ব্যক্তি আমি হতে পারিনি। 3 বছর সন্তানকে বুকে আঁচড়ে আদর করে অতঃপর বিদায় জানানোর পর তুই আক্ষেপ ছাড়ছিস। অথচ মাত্র 5 সপ্তাহে ভ্রূণের আদলে থাকা সন্তানকে হারিয়েও আমাকে কান্না গিলে ফেলতে হয়েছিল। নয়তো সমাজ জেনে যেত এক অবৈধ ফসলের গল্প। তুই কবরে খোঁজ করিস? আমি তো তার অবয়বও দেখিনি, শুধু দেখেছি চাপা রক্তের তলা। শেষবার তাকে আঁকড়ে ধরে একটু মমতা মিশ্রিত আদর দিতেও সক্ষম হয়নি। একদম চুপিসারে এসেছিল এবং অজান্তেই চলে গিয়েছে। সামান্য থেমে ফারজানা পুনরায় হাঁপানোর স্বরে বলে উঠল, নির্দোষ আর দোষী ফতুয়া দিচ্ছিলি না? আমি তোকে বলি শোন, এই নিষ্ঠুর পৃথিবীতে কেবল পাপীরাই অক্ষত থাকে, আর পাপীদের পাপের ছায়ার অনলে দগ্ধ হয়ে নির্দোষীরা পুড়ে মরে। যেমন পাপ করেছি আমি, অথচ খেসারত গুনেছে আমার ছায়ার অতলে থাকা ওই অজানা অস্তিত্বটা, ঠিক তেমনই লোক ঠকিয়েছিস তুই, কিন্তু আল্লাহ কেড়ে নিয়েছে তোর স্ত্রীর সন্তানের জীবনটা। ফারজানা আর নিজের উপর কন্ট্রোল রাখতে পারল না। গলগলে বমি করে ভাসালো ফ্লোর। রিস্তিরাজ এতক্ষণ ঘরে বসে যাবতীয় আলোচনা শুনছিল। ফারজানার বমির আওয়াজ শুনে ভ্রম থেকে বেরিয়ে দৌড়ে বারান্দায় গিয়ে ফারজানাকে আগলে নেয়। ফারজানা একটু ভারসাম্য বজায় রাখতে পারে না। রিস্তিরাজও না পারতে তাকে নিয়ে ফ্লোরে বসে পড়ে। ফারজানা থরথর করে কাঁপছে। থেমে থেমে ঝাঁকুনি দিয়ে উঠছে তার শরীর। অযাচিত কত শত কথা অস্ফুট স্বরে বলছে, তবে রাজ সেসবে পাত্তা না দিয়ে ওর মাথাটা বুকে চেপে ধরে ধীর গলায় বলল, রাগ, অভিমান, আক্ষেপ, আফসোস যা ছিল সব ঝেড়ে ফেলছেন। এবার শান্ত হন, চোখ মেলে দেখেন আপনি কোথায় আছেন। এখানে অবস্থান করলে কোনো বিপদ আপনাকে ছুঁতে পারবে না। একটুখানি স্বাভাবিক হওয়ার চেষ্টা করেন, নয়তো আমি বেসামাল হয়ে যাব। আপনাকে কষ্ট দেওয়ার প্রত্যেকটা কারণকে নিমিষেই অস্তিত্বহীন করে ফেলবো। আপনি কি তাই চান? ফারজানা খামচে ধরে আটকালো ইষ্টিরাজকে। এতক্ষণ দাঁড়িয়ে এসব দেখলেও শেষমেশ দুর্জয় প্রস্থান করে। ফারজানা তখনও অচেতন অবস্থায় লেপটেছিল ইষ্টিরাজের বুকে। ফারজানার গালে হাত রেখে ইষ্টিরাজ বারংবার তাকে ডেকে যাচ্ছিল। আচমকা তার হাতে আঠালো জাতীয় উষ্ণ তরলের মতো কিছু একটা আসে। হাতটা চোখের সামনে ধরতে দেখে টকটকে লাল তাজা রক্ত। ইষ্টিরাজ হতভম্ব হয়ে ফারজানার পালস চেক করতে কিছুটা সুস্থ অনুভব করে। অতিরিক্ত মানসিক চাপে পড়লে নাক কিংবা মুখ হতে রক্ত নির্গত হওয়াটা স্বাভাবিক। ইষ্টিরাজ লম্বা একটা শ্বাস ফেলে ফারজানাকে আলতো করে ডেকে বলে, আজ এই পাপিষ্ট মহলে দাফন করে দেব। এরপর থেকে এই সুন্দর মুখটাই কেবল সুমিষ্ট হাসি দেখতে চাই, এবং হাসির পিছনের কারণটাও কেবল আমিই হতে চাই। একটু বেশি ভদ্রলোকের ভূমিকা পালন করে ফেলেছি, এবার আসল ফর্মে ব্যাক করতে হবে। আমার আপকামিং বাচ্চারা টিকিটের অপেক্ষমান। দ্যাটস ওয়াই আই হ্যাভ টু বি অল লিটল
অসভ্য ম্যান, প্লিজ ডোন্ট মাইন্ড মিস জানা। সন্ধ্যার অন্তিম প্রহর পেরিয়ে রাত নেমেছে। সময়টা প্রায় 12টার কাছাকাছি। আয়নার সামনে বসে নিজের বেহাল চেহারাটা ঠিকঠাক করার প্রচেষ্টা করছে প্রেমা। বিগত কয়েক মাস যাবৎ অবহেলার ফলস্বরূপ সর্বাঙ্গে অযত্নের ছাপ বিরাজমান। মুখে নাইট ক্রিম দিয়ে এবার চুলের যত্নেই মনোনিবেশ করল সে। রুক্ষ চুলের জট ছাড়িয়ে সুন্দর মতো তেল দিয়ে বিনুনি করতে করতে গুনগুনিয়ে গাইল, যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে। কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে? বলো, কোথায় গিয়ে? বিছানায় বসে ফোন দেখার বাহানায় চূড়া নজরে সবটা অবলোকন করছিল আরশিয়ান। প্রেমাকে গুনগুনে গান গাইতে শুনে কান খাড়া করে রেখেছিল, কিন্তু গানের মানেটা বুঝতে পেরে তার মুখে আধার নামে। প্রেমার দিক থেকে চোখ সরিয়ে ফেসবুক স্ক্রল করাতে মনোযোগী হয় আরশিয়ান। আচমকা তার নিউজ ফিডে প্রেমার অ্যাকাউন্ট থেকে আপলোড করা একটা পোস্ট সামনে আসে, যাতে লেখা, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।